নমস্কার, শুক্রবারের শুভ সকাল। আজ যে ছবির গল্প কথা আপনাদের বলতে বসেছি সে ছবির নাম হলো সপ্তপদী। ছবির প্রযোজক হলেন উত্তম কুমার। উত্তম কুমারের প্রোডাকশন হাউসের নাম ছিল গোড়াতে আলোছায়া প্রোডাকশনস। আলোছায়া প্রোডাকশনসের ব্যানারে তিনি দুটি ছবি করেছিলেন। তার একটি হলো হারানো সুর আর দ্বিতীয়টি হলো সপ্তপদী। পরে তিনি তার প্রোডাকশন হাউসের নাম বদল করে নাম রেখেছিলেন উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেড। যাই হোক, সপ্তপদীর কথায় আসা যাক। সপ্তপদী এই উপন্যাসটি লিখেছিলেন বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি প্রকাশিত হয়েছিল 1957 সালে, আর ছবি হিসেবে সপ্তপদী মুক্তি পায় 1961 সালে রূপবাণী অরুণা ভারতী প্রেক্ষাগৃহে। পরিচালক হলেন অজয় কর। ছবির মূল ভূমিকাগুলিতে ছিলেন মহানায়ক উত্তম কুমার, বিশ্ববন্দিতা সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, পদ্মা দেবী, ছায়া দেবী প্রমুখ শিল্পী। এই ছবির সুরকার হলেন হেমন্ত মুখোপাধ্যায়। নেপথ্যে কণ্ঠদান করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এদের দুজনের একটি অসম্ভব জনপ্রিয় গান ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এর জনপ্রিয়তা আজও অম্লান হয়ে রয়েছে। এবার আসি ছবি নির্মাণের পশ্চাৎপটের কথায়। মূল কাহিনী থেকে কিন্তু ছবি অনেকটাই সরে গিয়েছিল। মূল কাহিনীতে ছিল যে কৃষ্ণেন্দু এক শাক্ত ধর্মাবলম্বী পিতার পুত্র এবং তিনি পড়তে এসেছেন কলকাতায়। কলকাতায় পড়তে এসে খ্রিস্ট ধর্মাবলম্বী রীনা ব্রাউনের প্রেমে পড়ে যান। ধর্মের সব সংকীর্ণতাকে সরিয়ে তারা যখন দুজনে কাছাকাছি এসেছেন, তখন শুধুমাত্র রীনা ব্রাউনকে পাওয়ার জন্য কৃষ্ণেন্দু খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কৃষ্ণস্বামী হয়েছেন, এটা রীনা ব্রাউন মেনে নিতে পারেননি। তিনি প্রত্যাখ্যান করেছেন কৃষ্ণেন্দুকে এবং নিজে আকণ্ঠ মদে ডুবেছেন। তার কিছুদিন বাদে তিনি যখন এই কৃষ্ণেন্দু ওরফে কৃষ্ণস্বামীকে দেখলেন, তার সেই দেব দুর্লভ চেহারা দেখে তিনি খানিকটা স্থিত হলেন। স্থিত হওয়ার পর তিনি বিয়ে করলেন তারই প্রেমিক ক্লিটনকে। এর কিছুদিন বাদে ক্লিটনকে নিয়ে রীনা ব্রাউন গেলেন কৃষ্ণেন্দু ওরফে কৃষ্ণস্বামীকে দেখতে দক্ষিণ ভারতের সেই কুষ্ঠাশ্রমে, যেখানে কুষ্ঠ রোগীদের সেবা করছেন কৃষ্ণেন্দু। এবং এই সেবা করতে করতে কৃষ্ণেন্দুই কুষ্ঠ রোগী হয়ে যান। এইরকম হচ্ছে গল্প। সেখানে নায়ক নায়িকা অর্থাৎ উত্তম কুমার এবং সুচিত্রা সেন, যারা কৃষ্ণেন্দু এবং রীনা ব্রাউনের চরিত্রে অভিনয় করছেন, তাদের মধ্যে মিলন হবে না এবং উত্তম কুমারের কুষ্ঠ রোগ হবে, এটা কি দর্শকরা মেনে নিতে পারেন? কখনোই না। সেই কারণে পরিচালক অজয় কর এই ছবির যিনি চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায়কে স্বাধীনতা দিলেন নতুন করে গল্পটাকে সাজাতে, এবং সেই কাজে বিনয় চট্টোপাধ্যায়কে সাহায্য করতে এগিয়ে এলেন অজয় করেরই প্রধান সহকারী হীরেন নাগ, যিনি পরবর্তীকালে নিজেও বিখ্যাত পরিচালক হয়েছিলেন। তারা দুজনে মিলে যে নতুন ধরনের চিত্রনাট্য তৈরি করলেন, সেটা যে দর্শকরা ভীষণভাবে নিয়েছিলেন, ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল তা প্রমাণ করে দেয়। এই ছবির আরেকটা অভিনব ঘটনা হলো, কৃষ্ণেন্দু যখন মেডিকেল কলেজের ছাত্র, তখন কলেজের সোশ্যালে ওথেলো নাটকে নির্বাচিত অংশের অভিনয় হচ্ছে। সেখানে ওথেলোর চরিত্রে রয়েছেন কৃষ্ণেন্দু আর ডেসডিমোনার চরিত্রে রয়েছেন রীনা ব্রাউন। ওথেলোর ডায়ালগ পোর্শনটা বলেছিলেন উৎপল দত্ত, আর ডেসডিমোনার ডায়ালগ পোর্শনটা বলেছিলেন জেনিফার ক্যান্ডল, যিনি পরবর্তীকালে শশী কাপুরের স্ত্রী হয়েছিলেন। তা এখন এই যে তারা যা ডাবিংটা মেলালেন, গানের ডাবিং মেলাতে পারে, গানের লিপ দিতে পারে সকলে, কিন্তু কথার পৃষ্ঠে এত সুন্দর করে লিপ মেলানো, এটা চারটিখানি কথা নয়। বিশেষ করে এই নাটকীয় অংশে সেইটা দেখে স্বয়ং উৎপল দত্ত মুগ্ধ হয়েছিলেন। এত সুন্দর করে উত্তম কুমার এবং সুচিত্রা সেন লিপ মেলাতে পেরেছিলেন ওই নাটকীয় অংশে। একদিন সন্ধ্যা মুখোপাধ্যায় বাড়িতে রয়েছেন, তখন হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন এলো। কি ফোন? এক্ষুনি স্টুডিওতে আসতে হবে। সন্ধ্যা মুখোপাধ্যায় গেলেন, গান তুললেন, রিহার্সাল হলো, তারপরে রেকর্ডিং। আর সেই গান হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যে গান
আজও বাঙালিকে আপ্লুত করে চলেছে। এবার আসি ছবির গল্প কথায়। টাইটেল কার্ড হয়ে যাওয়ার পর বড় পর্দায় যখন চরিত্রগুলো ভেসে উঠল, তখন দেখতে পেলাম গল্পের যে নায়ক কৃষ্ণেন্দু, ততদিনে তিনি কৃষ্ণস্বামী হয়ে গেছেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তিনি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে আর্তের সেবা করে বেড়াচ্ছেন এবং সেই সমস্ত লোকজনদের কাছে, সেই দিন দুঃখীদের কাছে তিনি যেন দেবতা হয়ে উঠেছেন, তাকে দেবতা বলে সকলে মান্যতা দেয়। এইসব করে যখন কৃষ্ণস্বামী এসেছেন তার নিজের তাবু ঘেরা হসপিটালে, তখন একদিন সন্ধ্যাবেলায় একটি অসুস্থ বেহুশ রমণীকে নিয়ে আসা হলো, যে মদ্যপ, এমনভাবেই মদ্যপ ছিল সে বেহুশ হয়ে আছে। তাকে সুস্থ করার দায়িত্ব যখন কৃষ্ণস্বামী নিলেন, তখন সেই রমণীকে দেখে তিনি চমকে গেলেন, এই যে তারই রীনা ব্রাউন। তখন শুরু হলো এই ছবিতে ফ্ল্যাশব্যাকের গল্প। সেই ফ্ল্যাশব্যাকের গল্পের শুরুতে কি দেখতে পাচ্ছি, একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই প্রতিপক্ষ দলের মধ্যে কিরকম মারদাঙ্গা হচ্ছে। একটি প্রতিপক্ষ দল হচ্ছে ইংরেজরা, আরেকটি দিকে রয়েছে কৃষ্ণেন্দুরা। এই ইংরেজের দলের যিনি লিডার, তিনি হচ্ছেন ক্লেটন, তারই প্রেমিকা হলেন রীনা ব্রাউন। ক্লেটন যখন প্রথম গোলটি করেছেন, রীনা ব্রাউনের কি আনন্দ, কি লাফানো! কিন্তু পর পর সব কটা গোল শোধ করে যখন হিরো হয়ে গেলেন মাঠের মধ্যে কৃষ্ণেন্দু, তখন রীনা ব্রাউনের সব রাগটা গিয়ে পড়লো ওই কৃষ্ণেন্দুর উপরে। সেই রাগারাগি আরো মুক্ত হয়ে উঠল নানান ঘটনার মধ্য দিয়ে। কৃষ্ণেন্দু মেডিকেল কলেজে পড়ছেন, যে মেডিকেল হোস্টেলে রয়েছেন, সেখানে যে বিল্ডিং এ রয়েছেন তার ঠিক পাশেই যে বিল্ডিং, সেখানে রীনা ব্রাউনরা নিত্য নৈমিত্তিক সন্ধ্যেবেলায় নাচ গান, হই হুল্লোড়, মদ্যপানের আসর বসে। এমনই একটা দিনে মেরি গো রাউন্ড গান গেয়ে গিয়ে রীনা ব্রাউন উত্তেজিত করে তুলছেন সবাইকে। সেই সময় এই আমাদের কৃষ্ণেন্দু অনেকবার বারণ করেছেন বন্ধ করার জন্য। যখন রীনা ব্রাউন শোনেনি এই বন্ধ করাটা, তখন কৃষ্ণেন্দু কি করলেন, তার সমস্ত সতীর্থদের নিয়ে থালা, বাটি, ঘটি এইসব বাজিয়ে গান ধরলেন, এবার কালি তোমায় খাবো। দুজনের মধ্যে বেশ দারুণ টক্কর হলো। তারপরে চূড়ান্ত ঘটনা ঘটল কলেজের সোশ্যালে ওথেলো নাটকে নির্বাচিত অংশের অভিনয় দেখে। সেখানে ক্লেটন করছেন ওথেলোর ভূমিকাতে অভিনয়, আর ডেসডিমোনার চরিত্রে অভিনয় করছিলেন রীনা ব্রাউন। কিন্তু ক্লেটন ঠিক পারছিলেন না, আর শোয়ের দিন ক্লেটন অসুস্থ হয়ে পড়লেন। তাহলে কে করবে ওথেলোর রোল? কৃষ্ণেন্দু রাজি হলেন, কিন্তু আমাদের রীনা ব্রাউন বলেই দিলেন যে কৃষ্ণেন্দু করতে পারে রোল, কিন্তু সে যেন তাকে টাচ না করে। এখন এই যে টাচ না করে কি করে ওথেলো ডেসডিমোনার গলা টিপে ধরবে? কিন্তু সেই মতো তখন ঠিক হলো যে টাচ না করেই অভিনয় হবে। কিন্তু মূল অভিনয় যখন শুরু হলো, ওথেলো রূপী কৃষ্ণেন্দুর ওই চূড়ান্ত ভালো অভিনয় দেখে রীনা ব্রাউন এমন মুগ্ধ হলেন যে সেই মুগ্ধতায় প্রণয় মুগ্ধতায় পরিণত হলো। আস্তে আস্তে তিনি যেন ভীষণভাবে প্রণয়মুগ্ধ হয়ে উঠলেন এই কৃষ্ণেন্দুর। ইতিমধ্যে কৃষ্ণেন্দুর মা মারা গেছেন, অসুখ চলছে। সেই অবস্থায় রীনা ব্রাউন এসছেন, তাকে স্পর্শ করেছেন কৃষ্ণেন্দু। তখন রীনা ব্রাউন বাধা দিয়েছিলেন যে তার এখন অসুখ চলছে, একটা বিজাতীয় রমণীকে সে কেন স্পর্শ করতে গেল। তখন কৃষ্ণেন্দু বলেছেন যে তার মা তাকে এটা শিক্ষা দিয়েছিলেন যে কোন রকম সংস্কারের জন্য সে বাধা না করে। সে যদি বিলেতে গিয়ে পাশ করেও আসে, তার বাবা যদি তাকে তেজ্যপুত্র করে, তাহলে তিনি আর তার স্বামী আলাদা থাকবেন, ছেলে যেন বড় ডাক্তার হয়ে ওঠে। মা এতখানি সংস্কার মুক্ত ছিলেন। তা এইরকম অবস্থার মধ্যে দিয়ে তাদের প্রণয়টা আরো এগিয়ে গেল। তখন কৃষ্ণেন্দুকে একদিন যেতেই হলো রীনা ব্রাউনের বাবার কাছে, রীনা ব্রাউনকে পাওয়ার জন্য, সেই কথাটা বলার জন্য। রীনা ব্রাউনের বাবা স্পষ্ট করেই জানিয়ে দিলেন যে কৃষ্ণেন্দু বিয়ে করতে পারবে একটাই শর্তে। সেই শর্ত হলো কৃষ্ণেন্দুকে অবশ্যই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। রীনা ব্রাউনকে পাওয়ার জন্য কৃষ্ণেন্দু সবকিছু করতে রাজি ছিলেন। তিনি ওই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কৃষ্ণ স্বামীও হয়ে উঠলেন। ইতিমধ্যে কৃষ্ণেন্দুর বাবা, মা কালীর উপাসক, তিনি রীনা ব্রাউনের কাছে এসে ছেলের জন্য ভিক্ষে চাইলেন, বললেন ছেলেকে মুক্তি দিতে। রীনা ব্রাউন তার কাছে শপথ করলেন যে তিনি যেভাবেই হোক কৃষ্ণেন্দুর সঙ্গে বিয়ে করবেন না, তিনি এই কথাটা দিলেন।
ফলে কৃষ্ণেন্দু যখন খ্রিস্টান হয়ে এসছেন, রিনা ব্রাউন তাকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে আমার মতো সুন্দরী থেকে যদি বেশি সুন্দরী কাউকে পাও তাহলে তাকেও পরের পরে বিয়ে করতে পারো, সুতরাং এই বিয়ে সে করতে পারবে না। এইভাবে করে দুটো হৃদয় সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল। এই পর্যন্ত ফ্ল্যাশব্যাক অংশটা রয়েছে। মূল গল্পে যখন আবার ঢোকা হলো, তখন রিনা ব্রাউনের হুঁশ ফিরে এসছে। রিনা ব্রাউন তো অবাক হয়ে গেছেন কৃষ্ণস্বামী ওরফে কৃষ্ণেন্দুকে দেখে, এবং কৃষ্ণেন্দু যে এখনো তাকে ভালোবাসে সেই জন্য তাকে তিরস্কারও করেছে, এবং ধর্ম বলে, ভগবান বলে, ঈশ্বর বলে সে কিছু মানে না এ কথা স্পষ্ট করে জানিয়েছে। তার কারণ কি? সে নিজেরই তো কোনো ধর্ম নেই। সেই সূত্রে সে জানিয়েছে যে তার মা আর কেউই নয়, তার মা হলো তারই আয়া। এই কথা শুনে কৃষ্ণেন্দু অবাক হয়ে গেছেন যে তার বাবা তার মাকে ভোগ করে তাদের সন্তান হিসেবে রিনা ব্রাউন পৃথিবীতে এসছে, কিন্তু তার মাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়নি। এর কয়েকদিন বাদে তখন যুদ্ধের দামামা বেজে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, চারিদিক থেকে বোম পড়ছে। এইরকম অবস্থাতে একজন রোগীকে নিয়ে বাঁচাতে গিয়ে প্রচন্ড রকম আহত হয় রিনা ব্রাউন। তাকে ভর্তি করা হলো সেই কৃষ্ণেন্দুদের হসপিটালে। কৃষ্ণেন্দুর অপারেশনের গুণে, তার সেবার গুণে রিনা ব্রাউন সুস্থ হয়ে ওঠে। রিনা ব্রাউন কিন্তু মানতে চাননি যে আবার যে কৃষ্ণেন্দুর সঙ্গে তার দেখা হচ্ছে। তখন কৃষ্ণেন্দু তার বাবার লেখা চিঠিটা রিনা ব্রাউনের সামনে তুলে ধরেন, যেখানে তার বাবা স্বীকার করেছেন যে একটা বিজাতীয় রমণীর কাছ থেকে তিনি একটা বিরাট শিক্ষা পেয়েছেন। এর মধ্যে কৃষ্ণেন্দুর সঙ্গে তার দেখা হয়েছে বলে তার শপথ ভঙ্গ হয়েছে, সেই অপরাধে রিনা ব্রাউন অপরাধী, তাই ক্ষমা ভিক্ষা করেছেন কৃষ্ণেন্দুর বাবার কাছে। কৃষ্ণেন্দুর বাবা তাই চিঠিতে জানিয়েছেন যে এই বিয়েতে তার আর কোনো বাধা নেই, তিনি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন। ফলে রিনা ব্রাউনের সঙ্গে আজকে কৃষ্ণেন্দুর মিলনের আর তো কোনো বাধা রইল না। ছবির শেষ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বাজার কোলে করে মুমূর্ষু রিনা ব্রাউনকে নিয়ে কৃষ্ণেন্দু চলেছেন চার্চের দিকে। চার্চে ঘন্টা বাজছে, দুটি হৃদয় মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছে। সেই দুটি হৃদয় হলো কৃষ্ণেন্দু ওরফে কৃষ্ণস্বামী এবং রিনা ব্রাউন। এখানেই মধুরেন্দ্র সমকায়িত হয়েছে এই সপ্তপদী ছবি।